বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে কোনো এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। এদেশে সকলেরই রাজনীতি করার অধিকার আছে। স্বাধীনতার পরবর্তী থেকে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস হচ্ছে বারবার গণহত্যার রাজনীতির ইতিহাস। বিগত 15 বছর মানুষের যত অত্যাচার, জুলুম, শোষণ, নির্যাতন, গুম, খুন সবকিছুই হয়েছে। মুসলিমদের যে ধর্মীয় প্রতীক কিংবা আচার আচরণ বিধি আছে সেগুলোকে তারা এক ধরনের ট্যাগিং করে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে তাদেরকে দমন করার চেষ্টা করে। গত 28শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে। এরপরে আমাদের পবিত্র রমজান মাস শুরু হয় 1 মার্চ থেকে। এই রমজান মাস জাতীয় নাগরিক পার্টির জন্য একটি বলা চলে আশীর্বাদ, এবং এটা বরকতের জন্য আমাদের ভালো হয়েছে। কারণ দল হিসাবে আত্মপ্রকাশের পরপরই আমাদের যেহেতু রমজান মাস শুরু হয়েছে, এবং রমজান মাসে যেহেতু এটা মুসলিম মেজরিটি কান্ট্রির দেশ, ফলে সবাই রমজানের পবিত্রতার মধ্য দিয়ে, আত্মসংযমের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার দৃষ্টিভঙ্গি কিন্তু সবার মধ্যে থাকে। পাশাপাশি যেহেতু ইফতার মাহফিলগুলোতে সকল রাজনৈতিক দল মত পথের একসাথে একটা সম্মিলন হয়, ফলে আমাদের দেশের বিগত 50 বছরের যে রাজনৈতিক ইতিহাস, সেখানে আমরা দেখে থাকি যে একটি রাজনৈতিক দল মানে বিপরীত আরেকটি দলের প্রতি প্রতিহিংসা, সংঘাত, এমনকি হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে। তো সেই জায়গা থেকে 2024-এর এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথের যে সহযোগী 14 দলীয় জোট যারা ছিল, এবং তাদেরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করে যে জাতীয় পার্টি বারবার সহযোগিতা করছে, এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দল ছাড়া বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দল, সংগঠন, প্ল্যাটফর্ম একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের ইস্যুতে একসাথে হয়ে কাজ করবে, যেটা আমাদেরকে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান আমাদের দেখিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে একটি কথা না বললেই নয়। আজকের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলো যারা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোট সহ, গণতন্ত্র মঞ্চ সহ যারাই রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সকলকে একটি সিদ্ধান্তে অবশ্যই একমত হতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে কোনো এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। সেটি যদি কোনো রাজনৈতিক দল চিন্তা করে ক্ষমতায় যাওয়ার মোহে কিংবা ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে তারা যদি ভারত প্রশ্নে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো ধরনের সমঝোতা করার চিন্তা করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক মর্যাদা, তাদের জীবন থাকতে এই ধরনের সিদ্ধান্তগুলোতে বাস্তবায়ন হতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী থেকে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস হচ্ছে বারবার গণহত্যার রাজনীতির ইতিহাস। তারা যতবারই এই দেশের রাজনীতির ক্ষমতা আসার সুযোগ পেয়েছে কিংবা ক্ষমতার পদায়িত হয়েছে, প্রত্যেকবারই প্রত্যেকটি ইতিহাস গণহত্যার সাথে জড়িত। স্বাধীনতার পরপরই যখন 72 সালের 73 নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তারা তৎকালীন যে বিরোধী দল শক্তিশালী হতেছিল, সেই জাসদের হাজার হাজার নেতা কর্মীকে নির্বিচারে তাদের রক্ষী বাহিনী দ্বারা হত্যা করে। 75 পরবর্তীতে 96-তে যখন আবার তারা ক্ষমতায় আসে, আপনারা দেখেছিলেন বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি হিসাবে এদেশের মুসলিমদের যে ধর্মীয় প্রতীক কিংবা আচার আচরণ বিধি আছে সেগুলোকে তারা এক ধরনের ট্যাগিং করে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে তাদেরকে দমন করার চেষ্টা করে। 2008 সালে ক্ষমতায় আসার পরেই প্রথমেই তারা এদেশের দেশপ্রেমিক যে সেনাবাহিনী তখন ছিল, তাদেরকে 57 জন সেনা কর্মকর্তা সহ 72 জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়, এবং তাদের মধ্যে যারা ভারতীয় তাবেদার ছিল তাদেরকে নানা জায়গায় পদায়িত করে, এবং যারা বিভিন্ন সময় 14-18 সালে নির্বাচনে দেখা যাচ্ছে পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে। এরপরে 2013 সালের শাপলা চত্বর এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে এক অসংগঠিত এবং বিতর্কিত ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব শূন্যর তারা মিশনে নামে। এরপরে সর্বশেষ 2024 সালের এই জুলাই আগস্টে
2000-এর অধিক মানুষকে শহীদ করে তারা সর্বশেষ ক্ষমতায় আঁকড়ে ছিল। অতএব আওয়ামী লীগের রাজনীতি মানি গণহত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি মানি বিরোধী দলের দমন নিপীড়নের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি মানি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির রাজনীতি। অতএব আগামীর বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীনতার রক্ষার্থে, বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার স্বার্থে এখানে সকল দল সকল মত তার রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে, ভারত প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে এবং হবেই। আজকের এই ইফতার মাহফিলে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদের জীবনের যেন ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো ক্ষমা করে দিয়ে তাদের যেন এই শহীদ, তাদের যে আত্মোৎসর্গ সেটা যেন আল্লাহ কবুল করে তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করে, সেটার জন্য আমরা দোয়া করব। একই সাথে আপনারা জানেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে 800-র অধিক মানুষ কিন্তু দৃষ্টিশক্তি হারিয়েছে এবং কয়েক হাজার তরুণ যুবক যারা পা হারিয়েছে, হাত পা হারিয়েছে, এখনও অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের জন্য দোয়া করব যেন তাদের কষ্ট লাঘব হয়। একই সাথে গত 15 বছরের 53 বছরের বাংলাদেশের ইতিহাসে যারা দেশপ্রেমের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যারা বিরোধী দল, রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসার শিকার হয়ে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। এবং একটি কথা বলতে চাই, আজকের এই যে বাংলাদেশ সে যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেখানের অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে এদেশের যে সাংবিধানিক কাঠামো আছে সেই কাঠামোগত সমস্যা। আমরা দেখতে পাই যেভাবে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সকল ক্ষমতা, সকল সিদ্ধান্ত এক ব্যক্তির উপর নির্ভর করে থাকে, তেমনিভাবে বাংলাদেশের সংবিধানও সকল ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতেই থাকে। ফলে আমরা বলতে চাই যে এই সংবিধান রেখে কোনোভাবেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ গঠিতকরণ করা সম্ভব নয়। কারণ আপনারা জানেন 2014 সালেও যখন বিরোধী দলগুলো নির্বাচন প্রত্যাখ্যান করেছিল তখন বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতা 153টা আসনে তারা জয়ী প্রার্থীদেরকে, আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী ঘোষণা করছে। কি বলেছে? বলছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই এই আগস্টের পরবর্তীতেও সেই আওয়ামী লীগের রেখে যাওয়া নিয়ম কানুন অনুযায়ী 2022 সালে যে ফ্যাসিস্ট আইন অনুযায়ী নির্বাচন কমিশন, সেই আইন অনুযায়ী গঠন করা হচ্ছে। অথচ সকল দল মত পথের একটি অবস্থান ছিল যে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী কোনো কাজ না করে বরং নির্বাচন কমিশন সেই পূর্বের আইন অনুযায়ী তারা তাদের নির্বাচনী কাজ শুরু করেছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট বলে দিতে চাই, স্বাধীনতা এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচন কমিশনের যে সংস্কার দিয়ে প্রস্তাবনা দিয়েছিল সেই সংস্কার প্রস্তাবনার আশু সমাধান না করে কোনো ধরনের নির্বাচনী উদ্যোগ গ্রহণ করা যাবে না এবং তারা ফ্যাসিস্ট আচরণ করছে। আপনারা জানেন মাত্র 28শে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি, আর সেই শেখ হাসিনা রেখে যাওয়া যে কালো আইন, সেই কালো আইন অনুযায়ী কি হচ্ছে যে সাবেক বিগত সংসদের 2 জন এমপি থাকতে হবে একটা নতুন দলের নিবন্ধন পাইতে হলে, মিনিমাম 100 উপজেলায় অফিস থাকতে হবে এবং 21টি জেলায় অফিস থাকতে হবে। 21টি উপজেলা এবং 100টি যে উপজেলা অফিস থাকা সেটি দল হিসাবে জাতীয় নাগরিক পার্টি 2 মাসের মধ্যে বাংলাদেশের সকল উপজেলায় রাজনৈতিকভাবে কমিটি করা সম্ভব। কিন্তু আরেকটি যে নিয়ম আছে যে 2 জন এমপি থাকতে হবে, আমরা তো বিগত সংসদগুলোকে অবৈধ মনে করি। এইখানে যারা এমপি নির্বাচিত হয়েছে তারা ফ্যাসিস্টের দোসর এবং স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের শত্রু। তাদেরকে নিয়ে আমরা কোনোভাবেই রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আমরা করতে পারি না। অতএব নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে আপনারা কোনো পেশিশক্তির কাছে, কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই নির্বাচন কমিশন কোনোভাবে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু সকল কিছু
উদ্যোগ গ্রহণ না করে তারা যদি একপাক্ষিকভাবে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন, সেই বিষয়ে গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা মনে করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে সকলেরই রাজনীতি করার অধিকার আছে, সকলেই সংগঠন করার অধিকার আছে। তারা লুপে নিয়েছিল, তারা কুক্ষিগত করেছিল। যেটা শুরু হয়েছিল তার বাপের আমল থেকে বিগত 15টি বছর এই বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন। তো ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর সকল মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই আন্দোলনের সুফল বা ফল বয়ে আসছেন জুলাই 36-এ। বাট এই আন্দোলন, বাংলাদেশের গণমানুষের এই আন্দোলন শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবরের লক্ষ্মী বইটার তাণ্ডবের শুরু দিয়েই এই বাংলাদেশের এই তাণ্ডব শুরু হয়েছিল। বিগত 15 বছর মানুষের যত অত্যাচার, জুলুম, শোষণ, নির্যাতন, গুম, খুন সব কিছুই হয়েছে। বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আজকের বাংলাদেশের 18 কোটি মানুষ উন্মুক্ত আকাশে, উন্মুক্ত বাতাসে, মুক্ত জমিনে কথা বলার সুযোগ পেয়েছেন। এজন্য আমরা এই জাতীয় নাগরিক পার্টিকে আমরা স্বাগত জানাই। তারা রাজনৈতিক ময়দানে এসেছেন, বাংলাদেশের মানুষের দুঃখ, কষ্ট এবং তাদের সকল ধরনের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন তারা শুরু করেছে, আমরা মনে করি এই আন্দোলনের সফলতা আসবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই 28শে ফেব্রুয়ারি দিয়ে শুরু নয়, এটা শুরু হয়েছে অনেক আগে, আর এর গন্তব্য অনেক দূর। এদেশের মানুষকে যখন একটি সুখী, সমৃদ্ধ, মানবিক রাষ্ট্র উপহার দেওয়া যাবে, তখনই তাদের এই আন্দোলন সমাপ্ত হবে। আমরা তাদের এই আন্দোলন, এই ত্যাগ, কোরবানি এবং তাদের পথ চলাকে পাশে থেকে সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।